এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোটে না পেরে এবার গোয়েন্দা ষড়যন্ত্র বিএনপির, হাতে নাতে ধরা পড়ল জামায়াতের হাতে। জামায়াত নিয়ে বিএনপির গভীর ষড়যন্ত্র ফাঁস। তারিক রহমানকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন রুমিন ফারহানা, গোপন ভিডিও ভাইরাল। আরও জানব হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল। এবার রিমান্ডের সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিতে কাকতালীয় বলে কিছু নেই, যা ঘটে তার প্রতিটাই পরিকল্পনার অংশ। গত বৃহস্পতিবার নওগাঁয় বিএনপি প্রধান তারেক রহমান ঘোষণা দিলেন, ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। জনতুষ্টিবাদী ঘোষণা, ভালো কথা, কিন্তু আসল ম্যাজিকটা ঘটল অফিস টাইম শেষ হওয়ার পর। সন্ধ্যের মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিদের কাছে জরুরি চিঠি পাঠানো হলো। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে হবে। প্রশ্ন হলো, বিএনপি তো এখনও ক্ষমতায় নেই, তারা বিরোধী দলও নয়, তারা কেবল একটি রাজনৈতিক দল। তাহলে তাদের ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংক কেন রাতের বেলা এমন চিঠি পাঠাবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি এখন কোনো রাজনৈতিক দলের প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে? অফিস টাইমের পরেই অস্বাভাবিক তৎপরতা কি প্রমাণ করে না যে ভেতরে ভেতরে পুরো সিস্টেম ক্যাপচার হয়ে গেছে? বিএনপি একটি ঘোষণা দেবে আর রাষ্ট্রযন্ত্র দৌড়ঝাঁপ শুরু করবে, এটাই কি লেভেল প্লেয়িং ফিল্ড, নাকি রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে ভোটের আগে ভোটার কেনার পায় তারা? দৈনিক সমকাল এই বিষয়টি প্রকাশ করে বোমা ফাটিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই তড়িঘড়ি চিঠির পেছনে রয়েছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। প্রশ্ন হলো, তিনি কি কেবল একজন নিরপেক্ষ অধ্যাপক? এই ভদ্রলোকই কিছুদিন আগে একটি জরিপের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে দাবি করা হয়েছিল দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দেবে। আজ সমীকরণ মিলছে। যিনি বিএনপিকে 70% ভোট পাওয়ার একাডেমিক বৈধতা দিয়েছেন, তিনি আবার বাংলাদেশ ব্যাংকের ভেতরে বসে বিএনপির ইশতেহার বাস্তবায়নে কলকাঠি নাড়ছেন। এটা কি সরাসরি স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? রাষ্ট্রীয় পদে বসে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন, এটাই কি নিরপেক্ষতা? এবার আসি আরেকটি ভয়ঙ্কর স্বীকারোক্তিতে। বিএনপির এমপি প্রার্থী সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বুক ফুলিয়ে বলেছেন, ডিজিএফআই ও এনএসআই দিয়ে সার্ভে করিয়ে বিএনপি প্রার্থী ঠিক করেছে। থামুন, এক মুহূর্ত চিন্তা করুন। ডিজিএফআই ও এনএসআই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, তাদের কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো রাজনৈতিক দলের হয়ে প্রার্থী বাছাই করা কি তাদের কাজ? আলতাফ হোসেনের এই প্রকাশ্য স্বীকারোক্তি প্রমাণ করে, বিএনপি না থাকলেও রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি অংশ তাদের হয়ে কাজ করছে। পুরো সংস্থা নয়, কিন্তু একটি অংশ। যদি গোয়েন্দারা প্রার্থী ঠিক করে দেয়, তাহলে নির্বাচনের দিন তারা কার পক্ষে কাজ করবে? এটা কি নির্বাচন নাকি সিলেকশন? এরা আবার আমাদের ডিপ স্টেটের গল্প শোনায়, অথচ ডিপ স্টেটের কোলে বসে তারাই রাজনীতি করছে। রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার শুধু ব্যাংক বা প্রার্থী বাছাইয়ে সীমাবদ্ধ নয়, মিডিয়াতেও চলছে। বিডি টুডের সম্পাদক মোকাররম হোসেন দাবি করেছেন, বিএনপির সমালোচনা করে সংবাদ প্রকাশ করায় তাদের নিউজ পোর্টাল ব্লক করে দেওয়া হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, তিনি বলেছেন সরকার বা তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে কিছুই জানে না। সরকার জানে না, কিন্তু পোর্টাল বন্ধ। তাহলে এই সুইচ টিপল কে? উত্তর পরিষ্কার, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তি যারা বিএনপির হয়ে মাঠ ক্লিয়ার করছে। ক্ষমতায় আসার আগেই যদি মিডিয়া বন্ধ করে দেওয়া হয়, ক্ষমতায় গেলে তারা কি করবে? এবার আসি সবচেয়ে ভয়াবহ অভিযোগে। জামায়াত দাবি করেছে এবং প্রমাণ দেখিয়েছে, রাষ্ট্রপতির দফতরের ইমেল ব্যবহার করে জামায়াত নেতাদের কাছে মেল পাঠানো হয়েছে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও জামায়াতের আইটি বিশেষজ্ঞরা আইপি ট্র্যাক করে দেখিয়েছেন, হামলাটি রাষ্ট্রপতির দফতর থেকেই হয়েছে। টার্গেট ছিলেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান ও ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী ও উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছে। এরপর সেটাকে ইস্যু বানিয়ে বিএনপি রাজনীতি করছে, মাঠ গরম করছে। উদ্দেশ্য একটাই, নির্বাচনের আগে জামায়াতকে সামাজিক ও বিশেষ করে নারীদের কাছে হেয় করা। যখন রাষ্ট্রের দফতরি সাইবার অপরাধের আখড়ায় পরিণত হয়, তখন সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা কোথায়? গত কয়েক মাস ধরে বিএনপি আমাদের বোঝাতে চেয়েছে দেশের ডিপ স্টেট সক্রিয়, অথচ বাস্তবতা কি? ব্যাংক, গোয়েন্দা সংস্থা, মিডিয়া, এমনকি বঙ্গভবনও সব কিছু তাদের ইশারায় চলছে। এরা নিজেরাই সেই ডিপ স্টেট, অথচ উল্টো ভিকটিম কার্ড খেলছে। ডিপ স্টেট মানে নির্বাচিত সরকারের বাইরে থেকে রাষ্ট্র চালানোর শক্তি। আলতাফ হোসেনের কথা আর তিতুমিরের ভূমিকা প্রমাণ করে, বিএনপি
বিএনপি একটি প্যারালেল গভর্নমেন্ট চালাচ্ছে। তারা বলছে জামায়াত ও এনসিপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, অথচ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ড্রয়িং রুম হচ্ছে হাওয়া ভবন ও তাদের নিয়ন্ত্রণ কক্ষ। ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুধু ভোটের দিন সিল মারা নয়, লোন মৌকুফের লোভ দেখানো, ভোট কেনা, প্রতিপক্ষের মিডিয়া বন্ধ করা, চরিত্র হনন, গোয়েন্দা দিয়ে প্রার্থী ঠিক করা, এগুলোই আধুনিক ইলেকশন ইঞ্জিনিয়ারিং। বিএনপির কৌশল একটাই, নিজেদের অপকর্ম ঢাকতে অন্যের উপর দোষ চাপানো। তারা জানে মাঠের ভোটে তারা জামায়াতের সঙ্গে পারবে না, তাই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। 2001 সালে লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের সময় কি হয়েছিল মানুষ ভুলে যায়। প্রশাসন রাতারাতি সাজানো হয়েছিল বিএনপির পক্ষে। 2026-এও কি একই ছক? পার্থক্য একটাই, তখন ক্ষমতায় এসে দখল করেছিল, এবার ক্ষমতায় না গিয়েই দখল শুরু করেছে। কিন্তু তারা ভুলে গেছে এটা 2001 নয়, এটা 2026, এটা 24-এর রক্তস্নাত বাংলাদেশ। প্রশাসনের ভেতরে কিছু দালাল থাকলেও পুরো জাতি এখন জাগ্রত। মানুষ এই ম্যানিপুলেশন দেখছে, বুঝছে, বিচার করছে। জামায়াত হ্যাকিংয়ের প্রমাণ দিয়েছে, বিডি টুডে সত্য প্রকাশ করেছে। বিএনপির অতিরিক্ত স্মার্টনেস এখন বুমেরাং হচ্ছে। জনগণ প্রশ্ন তুলছে, নির্বাচন কমিশন কি ঘুমাচ্ছে? গোয়েন্দা সংস্থার একটি অংশ যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করে, তাহলে ইসির ভূমিকা কি? জামায়াত ও এনসিপিকে এখন আরও কঠোর হতে হবে, প্রমাণসহ ইসির কাছে যেতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র রুখতে হবে। শেষ কথা একটাই, রাষ্ট্রযন্ত্র যত শক্তিশালী হোক, জনতার শক্তির কাছে তা তুচ্ছ। পিপলস উইল, পিপলস পাওয়ারের কাছে এসব কিচ্ছু না। 12ই ফেব্রুয়ারি মানুষ যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে ডিজিএফআই, এনএসআই, তিতুমিরের চিঠি কোনোটাই কাজে আসবে না। সিস্টেম ক্যাপচার করে সাময়িক সুবিধা নেওয়া যায়, মানুষের মন জয় করা যায় না। বিএনপি যদি ভাবে এভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতে আসবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। শেখ হাসিনা যা পারেনি, তারেক রহমানের মতো নাদান শিশু তা কোনোভাবেই পারবে না। এই নোংরা খেলা বিএনপির রাজনৈতিক কবর রচনার প্রস্তুতি মাত্র। দেশের সামনে দাঁড়িয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরেই পর্দার আড়ালে শুরু হয়ে গেছে বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর এক জটিল ও নীরব লড়াই। প্রশ্ন উঠছে, কে বসবে ঢাকার মসনদে? জামায়াতে ইসলামী নাকি বিএনপি? কোন দলকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র? ভারতের গোপন কৌশল কোন দিকে? চীন কেন হঠাৎ জামায়াতে ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠেছে? আর পাকিস্তানি বা কেন গোপনে তাদের ডেপুটি প্রাইম মিনিস্টারকে ঢাকায় পাঠালো? এই প্রশ্নগুলোর উত্তর জানলে অনেকেই বিস্মিত হবেন, কারণ বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ এখন আর শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই। বিশ্বের নামকরা গোয়েন্দা সংস্থা ও কূটনীতিকদের তৎপরতায় ঢাকায় যেন পরিণত হয়েছে আন্তর্জাতিক রাজনীতির এক নতুন কেন্দ্রবিন্দুতে। কেউ গোপনে অর্থ ঢালছে, কেউ দিচ্ছে রাজনৈতিক নীল নকশা, আবার কেউ সরাসরি বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান সবার স্পষ্ট আগে করছে। সর্বশেষ আপডেট নিউজ আজকের এই দেখতে আলোচনায় সাবস্ক্রাইব আমরা করে তুলে আমাদের ধরব চ্যানেলের সেই সব সাথেই থাকুন। চাঞ্চল্যকর ও গোপন তথ্য, আমাদের নিউজ ভালো কোন লাগলে দেশ কার লাইক, পক্ষে, কমেন্টস কার ও শেয়ার স্বার্থ করুন। কোথায়। আর শেষ ধন্যবাদ পর্যন্ত সকলকে।